নবম দশমের রসায়ন বা কেমিস্ট্রির যে পরবর্তী ক্লাসে সেই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা আমাদের প্রথম ক্লাসে ছিল তারা সবাই জানো যে আমরা গত 4 পেজ পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার করেছিলাম। এই পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে। আজকে আমাদের সেই ধারাবাহিকতায় পৃষ্ঠা নাম্বার 5 একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো এবং এই ক্লাস থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে, একটা 100% শিওর থাকো। কেননা আজকের এই ক্লাসে সর্বপ্রথম যে টপিক সেটা হলো টেবিল 1.01 বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণে বিশ্লেষণ। এখান থেকে এটাকে মাস্ট বি ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য দাগাবা, ঠিক আছে? অবশ্যই দাগাবা। আমি কিন্তু সবগুলো টপিককে খুবই গুরুত্ব সহকারে কোথায় কোন ধরনের কিভাবে প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিই। কেননা প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা যদি না দিয়ে তাহলে পরে কোনো লাভ নেই। তাই প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ধারণা দিয়ে প্রত্যেকজনকে পড়ানো উচিত। তো আমাদের ফার্স্ট টপিকটা হলো এটা, দেখো, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? এখানে এরকম প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসছে যে পাকা আম হলুদ হয় কেন। তারপরে তোমার এখানে যেরকম একটা প্রশ্ন কিন্তু অলরেডি এখানে লেখা রয়েছে। তারপরে এখানে আম দিয়ে বলছে, পেঁপে দিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে পাকা পেঁপে হলুদ হয় কেন। এই টপিকের কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ 2 মার্কের জন্য। এখানে তার কারণটা আসলে এইটাই, সেটা হলুদ হয় কেন বা পাকলে মিষ্টি হয় কেন। এই প্রশ্ন দুটির একই উত্তর, ঠিক আছে? তো আলাদা কোনো উত্তর হবে না। এখানে জাস্ট উত্তরে তোমাকে এটা লিখতে হবে কাঁচা আমে, বা যদি অন্য কিছু বলে পেঁপে যদি বলে তাহলে এখানে কাঁচা পেঁপে লিখতে হবে তোমাকে, ঠিক আছে? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসানিক অ্যাসিড, তারপরে ম্যালেনিক অ্যাসিড প্রভৃতি থাকে। ফলে কাঁচা আম টক, কিন্তু আম যখন পাকে তখন এর অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সৃষ্টি হয়। তাই পাকা আম মিষ্টি হয়। এখানে একটা বিষয় হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুইটারই কিন্তু রাসায়নিক সংকেত আছে এবং রাসায়নিক সংকেতটা তোমাদের জানা উচিত। রাসায়নিক সংকেত হলো গ্লুকোজ বা ফ্রুক্টোজের C6H12O6, মানে হলো সি নিচে 6, তারপর হলো এইচ, ঠিক আছে, তারপর হলো 12, তারপর হলো ও, এইখানে হবে 6। এটা হলো গ্লুকোজ অথবা ফ্রুক্টোজের সংকেত, ঠিক আছে? দুইটারই একই সংকেতই, তো আলাদা কোনো নাই। তো এই ভেরি ইম্পর্টেন্ট, এই চারটা অবশ্যই তোমাকে প্রত্যেকটা টপিক এই ইম্পর্টেন্ট পড়তে হবে, ঠিক আছে? এই চারটার। তারপর কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। এখান থেকে প্রশ্ন কিভাবে আসে দেখো, এখানে তোমাদেরকে বলা হয় যে যে বিক্রিয়াটা দেখাও, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে দেখাও, এই টাইপের থাকে। তো এখানে দেখো, বা কেরোসিনের মূল উপাদান কি থাকে এইগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়, ঠিক আছে? যেমন হলো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলো মূল উপাদান কি? মূল উপাদান হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। এখানে দেখো গঠিত কথাটা কিন্তু লেখেনি, কিন্তু আমরা কিন্তু বলে দিলাম, কারণ পড়ার সময় তোমাকে সলিড ভাবে বোঝাতে হবে। তাই যখন এগুলো দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও আলো ও তাপ সৃষ্টি হয়। এখানে এই হলো তোমাকে এটা। তবে এটা টুইস্টার তুমি দিতে পারো, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা একটু কমই প্রশ্ন আসে, ঠিক আছে? এটাকে টুইস্টার দিতে পারো 1 নাম্বারটা, এবং এই 3 নাম্বারটাকে তোমাকে 3 স্টার দিতে হবে। এটা থেকে যেভাবে প্রশ্ন আসে যে পেটে ব্যথা হলে আমরা ওষুধ খাই কেন? এখানে এই ধরনের প্রশ্নগুলো আসে যে পেটে ব্যথা হলে আমরা ওষুধ খাই কেন। দেখো এখানে বলছে পেটের অ্যাসিডের জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়। আর এখানে প্রশ্নটা এভাবেও থাকে, অ্যান্টাসিড খাওয়া হয় কেন, বা পেটে কোনো জ্বালা পোড়া হলে সেক্ষেত্রে আমরা ওষুধ খাই কেন। তো এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আসে। এটা 30 একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে তোমাকে উত্তর দিতে হবে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা থাকে। জমা হলে পেটে অ্যাসিডের সমস্যা হয়। অ্যাসিডিটি থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুই যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। তো এর ফলে এখানে প্রশমন বিক্রিয়া ঘটে, যার ফলে আমাদের পেটে জ্বালাপোড়া কমে যায়। খুবই ইম্পর্টেন্ট এই চারটা, অবশ্যই তোমাদেরকে এই চারটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। দেন আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে দিই যে কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না, কেননা এইটা জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পড়বো কি পড়বো না, আর পড়লেও বা কোন বিষয়টা পড়বো। কেননা তুমি প্রথমবার হয়তো রিডিং পড়ছো, কিন্তু বারবার কিন্তু রিডিং পড়ার সময় পাবা না। আর পরবর্তী টপিক হলো 1.2। 1.2 এর বিষয় হলো রসায়নের পরিধি বা ক্ষেত্র সমূহ। তো এখানে আসলে রসায়ন কি কি পরিমাণ বিকৃত হয়েছে, কোথায় কোথায় আছে, কিভাবে আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। তবে আমি মনে করি যে এই বিষয়গুলোকে তুমি স্কিপ করো।
এখান থেকে তোমার তেমন একটা পড়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো এটা তুমি চাইলে স্কিপ করতে পারো, আবার চাইলে রিডিংও পড়তে পারো। আমার মতে স্কিপ, ঠিক আছে, এটাকে পড়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে কোনো বারই কোনো প্রশ্ন আসেনি, তাই এই দুইটাকে তুমি স্কিপ করে দাও, এখানে তোমার পড়ার প্রয়োজন নেই। তবে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তুমি এইটাকে পড়ো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই ওই জায়গায় সময় নষ্ট যতটুকু করবা তার থেকে বেটার সাজেশন যে তুমি এই জায়গাটা পড়ো, তাহলে তোমার সেই পড়ার থেকে ভালো একটা পড়া হয়ে যাবে। আর ওই জিনিসটা কিন্তু এখান থেকে সাজেশন নিয়ে ওখানে লেখা রয়েছে। যেমন বায়ু, বায়ুর প্রধান উপাদান কি? প্রধান উপাদান অক্সিজেন, ঠিক আছে। উৎস এটা তুমি পড়তে পারো, সমস্যা নেই। এখান থেকে গ নাম্বার প্রশ্ন আসে, আমি এটা দাগে রাখি, এটা হলো তোমাদের গ নাম্বার, ঠিক আছে, প্রশ্নের জন্য আসলে এটা আসে। তো আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ু অক্সিজেনের শরীরের ভিতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। তারপরে খাবার পানি, খাবার পানিতে মূলত পানি সহ বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে। তো এখানে সে বিষয়ে বিবরণ দেওয়া রয়েছে, পানি আমরা কেন খাই সেই বিষয়টা নিয়ে। পানি আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটি শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রবক হিসাবে কাজ করে। জীবের শরীরের বেশিরভাগই পানি, শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব বা ঘামের সাহায্যে শরীর থেকে বেরিয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে, যেমন ম্যাগনেস, এখানে তুমি এগুলো পড়বা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। এখানে মনে রাখবা, ক্যালসিয়াম এবং তোমার কি ম্যাগনেসিয়াম, এই দুটো সংকেত জানা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের সংকেত হলো Ca, ঠিক আছে। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, এটা তোমাকে জানতে হবে, এবং ক্যালসিয়ামের ভর সংখ্যা হলো 40। এই কয়টা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। তারপর হলো তোমার পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তোমার 19, ঠিক আছে। এটার ভর সংখ্যা তোমাকে 39, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো এরপরে হলো সার, আমরা মাটিতে সার দিই কেন, এই এই টাইপের প্রশ্ন প্রচুরবার খ নম্বরে দেখা গেছে, যে আমরা সার ব্যবহার করি কেন। সেক্ষেত্রে আমাদের বলতে হয় যে সারের মূল উপাদান বা প্রধান উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ও ফসফরাস। উল্লেখিত মৌলগুলো বা এই মৌলগুলো উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। বিভিন্ন সারে এইসব মৌলের যৌগ থাকে, তাই এই বিভিন্ন ধরনের দেখো সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসল উৎপাদন ভালো হয়। এই কারণে আমরা কি করি? সার ব্যবহার করি, এটা কিন্তু জানবা। তারপর এখানে একটা নৈমিত্তিক প্রশ্ন থেকে, কাঠ, কাঠের মূল উপাদান কি? সেটা হলো সেলুলোজ। কাঠের মূল উপাদান কি? সেলুলোজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। কাগজের আবিষ্কারের মানব সভ্যতায় এক অনন্য অবদান। বাঁশ, আখের খোবলা ইত্যাদি প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। তারপর কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয়। তো এটা হলো তোমাদের এই টপিক, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল। অবশ্যই যে টপিকগুলো তোমাদেরকে পড়তে বলা হয় সেই টপিকগুলো অবশ্যই খুবই গুরুত্ব সহকারে পড়বা। যদিও প্রথম অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও অর্ধবার্ষিক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে, এটা একবারে গ্যারান্টি যে অর্ধবার্ষিক পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, একবারে 100% গ্যারান্টি। এবার বাকি বিষয়টা হলো যে টপিকগুলো আমরা পড়তে বলছি না, আসলে কি ওগুলো কি আসলে ইম্পর্টেন্ট না? তুমি এই পুরোটা পড়লে তোমার কাছে মনে হতে পারে যে একটু ইম্পর্টেন্ট হতে পারে এরকম ভাব, তুমি দু একটা লাইন দাগও দিতে পারো, কিন্তু তুমি যখনই এই জায়গায় আসবা তখন তোমার ওই লাইনগুলো আসলে কোনো কাজেই লাগবে না। এখানে যা লেখা রয়েছে তার মূল ব্যাখ্যাটাই কিন্তু এই জায়গাগুলো লেখা আছে। তাই আমরা যেগুলো তোমাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে বলি সেগুলো তোমরা পড়বে, 100% পড়বা। আর যেগুলোকে আমরা পড়তে বলছি না সেটা পড়া না পড়া ডিপেন্ড তোমার উপরে। আরেকটা বিষয় হলো তোমরা খেয়াল করতে পারো, আমি ভিডিওর মাঝখানে যে পিডিএফ গুলো ব্যবহার করি সেই পিডিএফ এর এই জায়গাটা কিন্তু লেখা থাকে 2018, অর্থাৎ 2018 সালের এটা পিডিএফ। এর একটা বিশেষ কারণ বলতে, যে 2018 এবং 2025 সালের একই সেম বই, কোনো পার্থক্য তারা করেনি, কোনো পরিবর্তন করেনি, অন্তত পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলোতে। এবার বিষয় হলো আমি 2025 সেটা কেন ব্যবহার করছি না, সেই পিডিএফটা আমার কাছে রয়েছে, তবে ওই পিডিএফটা একটু ঘোলা রয়েছে, যার কারণে যখন আমি ভিডিও করতে যাচ্ছি যখন আমার ভিডিও কোয়ালিটি ডাউন হয়ে যাচ্ছে। এই ফলে আমরা 2018 সালে যে পিডিএফটি সেটা ইউজ করছি। তবে একবারে গ্যারান্টি থাকো, তোমার যেখানে যা পড়তে হবে, যেটা গাইড থেকে পড়তে হবে, যেভাবে পড়তে হবে, আমরা সেই টপিকগুলো ধারাবাহিকভাবে আপলোড করব প্রতিদিন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। নতুন কোনো স্টুডেন্ট আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।